হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি স্কুলে আমি তোমাদের সাথে আছি রুবেল স্যার। আজকের যে আলোচ্য বিষয় এসএসসি রসায়নের সপ্তম অধ্যায়ের সাম্য অবস্থা, লাস-সাতিলিয়ের নীতি এবং নিয়ামকের প্রভাব। সে সাম্য অবস্থাটা কি? আসলে বিক্রিয়ার এমন একটা অবস্থা আছে যে বিক্রিয়ার সম্মুখ দিকের গতি এবং পশ্চাৎ দিকের গতি যদি সমান হয়, তাহলে খালি চোখে দেখলে মনে হয় বিক্রিয়াটি থেমে গেছে। এই উক্ত প্রক্রিয়াটিকে বলা হয় বিক্রিয়ার সাম্য অবস্থা। অর্থাৎ তোমরা বলতে পারো যে, যেমন ধরো একক সময়ে, প্রতি একক সময় অর্থাৎ প্রত্যেক 1 সেকেন্ডে অথবা 10 সেকেন্ডে অথবা তোমার 1 মিনিটে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে যাচ্ছে, ওই একই সময়ে ওই পরিমাণ উৎপাদ আবার বিক্রিয়কে ফিরে আসতেছে। এই অবস্থায় বিক্রিয়াটির দিকে লক্ষ্য করলে মনে হবে তোমার বিক্রিয়াটি থেমে গেছে। বিক্রিয়ার এই থেমে যাওয়ার অবস্থাটাকে বলা হয় বিক্রিয়া সাম্য অবস্থা। অর্থাৎ সেটা যে কোনো বিক্রিয়ার হতে পারে। যেমন তোমরা দেখো এখানে কার্বন যোগ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এখানে দেখো এই বিক্রিয়াটি হচ্ছে একটি উভমুখী বিক্রিয়া। কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তো এখানে আমি ভৌত অবস্থাটা দিয়ে দেব, অর্থাৎ এটা গ্যাসীয় অবস্থায় আছে। দেখো এই বিক্রিয়াটি যে অ্যারো চিহ্ন যারা বামে রয়েছে তাদেরকে বলা হয় বিক্রিয়ক, আর অ্যারো চিহ্ন যারা ডানে রয়েছে তাদেরকে বলা হয় উৎপাদ। তাহলে এখানে বিক্রিয়াটি যখন সংগঠিত হবে, বিক্রিয়ার সম্মুখ দিকের একটা গতি আছে, অর্থাৎ বিক্রিয়াটি সামনের দিকে একটু আগাবে, অর্থাৎ সম্মুখ দিকের একটা গতি, আবার পিছন দিক থেকে অর্থাৎ পশ্চাৎ দিকের একটা গতি। এই দুই গতি যদি সমান হয়, অর্থাৎ যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে যাবে আবার ওই একই সময়ে ওই পরিমাণ উৎপাদ বিক্রিয়কে ফিরে আসে, এই খালি চোখে তোমার দেখলে মনে হবে বিক্রিয়াটি থেমে গেছে। বিক্রিয়ার এই অবস্থাটা হচ্ছে সাম্য অবস্থা। তো যাই হোক, বিক্রিয়ার সাম্য অবস্থা আমরা বুঝলাম। এখন লাস-সাতিলিয়ের নীতি কি? বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামকের পরিবর্তন করলে যদি তার ফল বিক্রিয়ায় প্রশমিত হয়, তাকে লাস-সাতিলিয়ের নীতি বলে। অর্থাৎ বিক্রিয়ার সাম্য অবস্থায় যে কোনো একটি নিয়ামকের পরিবর্তন করলে, নিয়ামক বলতে আমরা বুঝি এখানে তাপ, চাপ আর ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ আর হচ্ছে ঘনমাত্রা। যে কোনো একটি নিয়ামকের পরিবর্তন করলে যদি তার ফলটা আমরা বিক্রিয়ায় দেখতে পাই, তাকে লাস-সাতিলিয়ের নীতি বলে। যেমন তোমরা দেখো এখানে আরেকটি বিক্রিয়া দেখি আমি, সোডিয়াম যোগ হলো ক্লোরিন, ধাতু আগে বসবে আর অধাতু পরে বসবে। ধরলাম এই বিক্রিয়াটি একটি উভমুখী বিক্রিয়া। তাহলে এখানে দেখো তোমরা এইগুলোকে বিক্রিয়ক বলা, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিন, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে এখানে উৎপাদ। তাহলে এখানে কোন এক সময় বিক্রিয়াটি সাম্য অবস্থায় চলে গেছে, অর্থাৎ সম্মুখ দিকের গতি এবং পশ্চাৎ দিকের গতি সমান হয়ে গেছে। এই সময় তোমার যে কোনো একটি নিয়ামকের যদি আমি পরিবর্তন করি, এই বিক্রিয়াটি যদি তাপ বাড়িয়ে দিই, যদি তার ফলটা প্রশমিত হয়, প্রশমিত হওয়া মানে যদি তার ফলটা আমি দেখতে পাই, যদি তার প্রভাবটা এই বিক্রিয়ার মধ্যে পড়ে। আবার যদি দেখো তোমার যদি তাপ কমিয়ে দেই, তাহলে যদি তার ফলটা দেখতে পাই, যদি চাপ বাড়িয়ে দেই যদি তার ফলটা দেখতে পাই, আবার যদি ঘনমাত্রা বাড়িয়ে দিই, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ বাড়াতে পারি বা বৃদ্ধি করতে পারি, আবার উৎপাদের পরিমাণও বৃদ্ধি করতে পারি। এই দুইটা এই এই তোমার অর্থাৎ এই তিনটা নিয়ামকের যদি আমরা পরিবর্তন করি, যদি তার ফলটা আমরা বিক্রিয়ার মধ্যে দেখতে পাই, এই উক্ত প্রক্রিয়াটিকে বলা হবে তোমার লাস-সাতিলিয়ের নীতি। তো আমি এখন এই লাস-সাতিলিয়ের নীতিতে নিয়ামকের প্রভাব সম্পর্কে আলোচনা করব। এখন তোমরা দেখো নিয়ামক হলো তিনটি, একটা তাপমাত্রা, একটা চাপ আর একটি হলো ঘনমাত্রা। তাহলে তোমরা দেখো এখানে প্রথমে আমরা আলোচনা শিখব হলো তাপমাত্রা প্রভাব।
আসলে এখানে তোমরা দেখো তাপমাত্রার প্রভাবটা যদি আমরা শিখতে চাই তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বিক্রিয়া হলো সাধারণত তাপের দিক থেকে দুই প্রকার হয়, একটা তাপ উৎপাদী হয়, একটা তাপহারী হয়। তো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একরকম ঘটবে তাপের প্রভাবটা, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আর এক রকম ঘটবে। আমরা এই অধ্যায়ের প্রথমের দিকে শিখেছি বিক্রিয়াটি তাপের দিক থেকে বিবেচনা করলে দুই প্রকার হয়, একটা তাপ উৎপাদী আর একটা হলো তাপহারী। এখন তোমরা দেখো এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে একরকম হতে পারে, তাপ হ্রাস করলে আর এক রকম হতে পারে। যেমন দেখো তাপ উৎপাদী তাপমাত্রার যে প্রভাবটা, এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়া হলো যেমন, এখানে তার আগে তোমাদের একটা জিনিস জানা খুবই জরুরি। যেমন তোমরা দেখো যে বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান, অর্থাৎ ডেল্টা এইচটা কি, অর্থাৎ বিক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তনকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ যে বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান সাধারণত ঋণাত্মক থাকে সেই বিক্রিয়াটি হয় তাপ উৎপাদী। আবার যে বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান ধনাত্মক থাকে সেই বিক্রিয়াটি হয় তাপহারী। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে একটি তাপ উৎপাদী বিক্রিয়া আমি লিখব, যেমন নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। যদি সমতা করে দেই সামনে 2 বসাতে হবে, কারণ এখানে নাইট্রোজেনের সংখ্যা তোমরা দেখো দুইটা আছে, সামনে পূর্ণ সংখ্যা বসিয়ে নাইট্রোজেনকে মিলাইলাম, আর হাইড্রোজেনের সংখ্যা 3 দুগুণী 6টা হয়ে গেছে, এই হাইড্রোজেনের এই 3 তুলে এখানে দিলে সমতা হয়ে যাবে। এই বিক্রিয়াটি সাম্য অবস্থা আছে। এখন এই বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর যে মানটি এখানে হলো -92 কিলোজুল পার মোল, অর্থাৎ প্রত্যেক মোল ভাঙতে গিয়ে, অর্থাৎ প্রত্যেক মোল বিক্রিয়ায়, অর্থাৎ প্রত্যেক মোলে ডেল্টা এইচ এর মানটা -92 কিলোজুল পার মোল থাকবে। তাহলে এখানে তোমরা দেখো এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। মনে রাখতে হবে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই বিক্রিয়ার গতি হ্রাস পাবে। আবার এইখানে যদি এই বিক্রিয়াটির অর্থাৎ হ্রাস পাওয়া মানে অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ বিক্রিয়া পশ্চাৎ দিকে আসবে, মানে পিছন দিকে ফেরত আসবে। অপরদিকে তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপ হ্রাস করা হয় বিক্রিয়ার গতি ধীরে ধীরে বৃদ্ধি পাবে, অর্থাৎ এখানে বিক্রিয়ার সম্মুখ দিকের গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ বিক্রিয়ায় উৎপাদের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা বুঝলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি হ্রাস পায়, আর তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। এখন এই তাপের প্রভাবটা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আবার অন্যরকম। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যেমন দেখো নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে নাইট্রোজেন মনোঅক্সাইড। এই বিক্রিয়াটি হচ্ছে উভমুখী বিক্রিয়া, অর্থাৎ ধরো এই বিক্রিয়াটি সাম্য অবস্থায় চলে গেছে। এখন এই বিক্রিয়াটিতে ডেল্টা এইচ এর মান হচ্ছে +180 কিলোজুল পার মোল ইনভার্স 1। এখন তোমরা দেখো এই বিক্রিয়াটিতে এই বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া, তারপর তোমরা এই বিক্রিয়াটি ডেল্টা এইচ এর মান দেখতে পাচ্ছ +180 কিলোজুল। আমরা জানি যে বিক্রিয়া ডেল্টা এইচ এর মান ধনাত্মক হয় সেই বিক্রিয়াটি হয় তাপহারী। তাহলে এখানে এই বিক্রিয়াটির অর্থাৎ তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়, অর্থাৎ উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। আবার তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতি হ্রাস পায়, অর্থাৎ বিক্রিয়কের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই হলো তাপমাত্রার প্রভাব, অর্থাৎ লাসাতিলের নীতিতে তাপের প্রভাব যেটুকু সেটা হলো এটা। এখন আমরা আসবো ঘনমাত্রা।
তো ঘনমাত্রার যে প্রভাব, আসলে এটা খুবই একটা ইজি পদ্ধতি। ঘনমাত্রার প্রভাব যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম যোগ হলো তার সাথে ক্লোরিন উৎপন্ন হয়। এখানে ম্যাগনেসিয়াম ধাতু আগে বসবে, তারপর ক্লোরিন পরে বসবে। ম্যাগনেসিয়ামের যোজনী যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনে এক আসবে, এখানে এক দেওয়ার কোনো দরকার নেই। এখন তোমরা দেখো এখানে এই বিক্রিয়াটি ঘনমাত্রা বৃদ্ধি করা, অর্থাৎ এখানে তোমরা দেখো এগুলোকে বিক্রিয়ক বলে, এটাকে উৎপাদ বলে। অর্থাৎ অ্যারো চিহ্নের যারা বামে থাকে তারা বিক্রিয়ক, অ্যারো চিহ্নের ডানে থাকলে তাদেরকে বলা হয় উৎপাদ। এখন যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি, তাহলে এখানে অর্থাৎ ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ ঘনমাত্রা হ্রাস করলে বিক্রিয়ার গতি হ্রাস পায়। এই কথাটা মাথায় রাখলে চলবে। যদি বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি করি তাহলে উৎপাদের পরিমাণ বাড়বে, আবার যদি উৎপাদের পরিমাণ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়কের পরিমাণ বাড়বে। অর্থাৎ ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পায়। এটা হলো ঘনমাত্রার প্রভাব, খুবই একটা সোজা জিনিস। এখন তোমরা দেখো এখানে চাপের প্রভাব। তো চাপের প্রভাব, এখন এখানে আমি দুইটা বিক্রিয়া লিখব। নাম্বার 1 নাইট্রোজেন অক্সিজেন, এটি একটি উভমুখী বিক্রিয়া। নাইট্রোজেন মনোঅক্সাইড, এখানে গ্যাসীয় অবস্থা, এটা গ্যাসীয় অবস্থায় আছে, এটা গ্যাসীয় অবস্থায় আছে। অপরদিকে এখানে নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, সামনে 2 এখানে 3 দিলে সমতা হয়ে যাবে। এটাও গ্যাসীয় অবস্থায় নাইট্রোজেন, এটার ভৌত অবস্থা গ্যাসীয়, অ্যামোনিয়ার ভৌত অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে। এখন তোমরা দেখো এখানে আমি দুইটা বিক্রিয়া লিখছি। তোমাদের চাপের প্রভাবের ক্ষেত্রে একটা জিনিস খুব ভালো করে মনে রাখা উচিত, যে প্রথমে সেই সকল বিক্রিয়ার উপর চাপের প্রভাব রয়েছে যাদের বিক্রিয়ক এবং উৎপাদের সম্পূর্ণ মৌল বা যৌগের ভৌত অবস্থা গ্যাসীয় হয়। 2 নম্বর যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হলো দুই পাশে অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যেন ভিন্ন হয়। দুইটা জিনিস লক্ষ্য রাখতে হবে তোমাদের। 1 নম্বরে যেটা, নাম্বার 1, সেটা হচ্ছে অবশ্যই যে বিক্রিয়াটার চাপের প্রভাব থাকবে বা হবে সেই বিক্রিয়াটির বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা গ্যাসীয় হতে হবে। 2 নম্বর যে বিষয়টা, অর্থাৎ দেখো তোমরা এখানে মোল সংখ্যা অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা ভিন্ন হতে হবে। তো আমরা একটু এই দুইটা বিক্রিয়ার দিকে ভালো করে লক্ষ্য করি। এই দেখো তোমরা এখানে নাইট্রোজেনের যে মোল সংখ্যা এখানে সামনে 1 আছে, মানে 1 মোল আছে। এই সামনের যে সংখ্যাটি এটা হচ্ছে দ্বিপরমাণুক, এইটার সংখ্যা নয়, 1 আছে। এখানে অক্সিজেনের ক্ষেত্রেও তাই, সামনে 2 আছে মানে 2 মোল। তাহলে দুই পাশে, এই পাশে বিক্রিয়ক আছে 2 মোল, উৎপাদ আছে 2 মোল। তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে অবশ্যই চাপ কাজ করবে না, কারণ যদিও বিক্রিয়কগুলোর ভৌত ও বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সম্পূর্ণ গ্যাসীয় অবস্থায় আছে, কিন্তু মোল সংখ্যা দুই পাশে একই থাকায় বিক্রিয়াটির ক্ষেত্রে চাপের কাজ করবে না। এখন তোমরা দেখো এখানে দ্বিতীয় বিক্রিয়াটিতে তোমাদের মনে রাখতে হবে যে এখানে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা গ্যাসীয় আছে। মোল সংখ্যার ক্ষেত্রে এখানে 1 মোল আছে, এখানে 3 মোল আছে, আর এখানে 2 মোল। তাহলে বিক্রিয়কের অবস্থা হলো তোমার কি 4 মোল, বিক্রিয়ক আছে 4 মোল আর উৎপাদ আছে হচ্ছে 2 মোল। এই বিক্রিয়াটির ক্ষেত্রে যদি বিক্রিয়কের চাপ বৃদ্ধি করা যায় তাহলে বিক্রিয়ার গতি বৃদ্ধি পাবে, কারণ তোমরা দেখো বিক্রিয়কের পরিমাণ বেশি আছে, অর্থাৎ 4 মোল আছে আর উৎপাদের পরিমাণ আছে 2 মোল। তাহলে বিক্রিয়াটির চাপ বৃদ্ধি করলে অবশ্যই বিক্রিয়াটির গতি সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ সম্মুখ দিকের গতি বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে সহজেই কিন্তু বিক্রিয়ার সাম্য অবস্থা, লা-শাতিলিয়ের নীতি এবং নিয়ামকের প্রভাব সম্পর্কে আলোচনা করা যায়। এটা সপ্তম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে ফাইনাল পরীক্ষায় প্রায় প্রশ্ন হয় তোমাদের। যাই হোক, এখানে খুব ইজিলি ভাবে খুব সহজে আমি আলোচনা করে দিলাম। তো যাই হোক, আজকের যেটুকু
অর্থাৎ আলোচ্য বিষয় ছিল, অর্থাৎ যে টপিকসগুলো ছিল টপিকসগুলো এখানে শেষ করলাম। অর্থাৎ তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিও ক্লিপসে দেখা হবে। অর্থাৎ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।